হ্যালো, গুড ইভিনিং। প্রথমে বলে দিই আমি খুবই সরি, খুবই দুঃখিত যে আমি লাস্ট কয়েকদিন গল্প নিয়ে আসতে পারিনি। আমি একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম। বাড়িতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, কারণ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তো বাবাকে কনস্ট্যান্ট দেখভাল করতে হচ্ছিল। তাই আর একটা টেনশনও কাজ করছিল, তাই আমার আলাদা করে আর অন্য কোনো কিছু নিয়েই বসা হয়নি। কারণ আপনারা জানেন বাড়িতে আমার একটি ছোটো মেয়ে আছে, দুটো 4 পেয়ে বাচ্চা আছে। তো সবাইকে নিয়ে আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর গল্প নিয়ে আমি বসতে পারিনি। আমি খুবই দুঃখিত তার জন্য। প্লাস আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। সেই জন্মদিনে আমরা কী কী করেছি তার ছোটো ছোটো গ্লিমস আমি আমার ইউটিউব শর্টসে দেবো। দেখবেন, মজা লাগবে। খুবই মজা করেছি আমরা। ছোটোর মধ্যে অল্প করে খুব কাছের কিছু লোকজনকে নিয়ে আমরা খুব মজা করেছি। আজকে আমি আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকে বৃহস্পতিবার। আমি আবার ব্যাক উইথ মাই স্টোরিজ। আমি এখনো ঠিক করিনি আজকে কি গল্প বলবো, কিন্তু বইটা আমি নিয়ে বসেছি। বড়দের হাসি সমগ্র, সঞ্জীব চট্টোপাধ্যায়। এই বইটা থেকে আমি এর আগে একটা গল্প বলেছিলাম, ভালোবাসা মোড়ে বিক্রি করেছে। আই গেস আপনাদের মনে আছে। আজকে আমি আবার একটা গল্প বলবো এই বইটা থেকে। এই বইটার সব গল্প আমার পড়া নেই, তাই আমি এমন কোনো গল্পই বলবো যেটা আমি আগে পড়িনি। আগে একদম না পড়া থাকলে গল্প পড়তে একটু অসুবিধে হয়, কিন্তু অদ্ভুতভাবে আমি দেখেছি যখন খুব ভালো, খুব মজার, খুবই একটা গভীর মনস্তত্ত্বের বা গভীর কোনো সাবজেক্ট নিয়ে কোনো গল্প লেখা হয়, বা গল্পের শব্দ চয়ন, গল্পের বুনন একটা খুব গভীরতা বা একটা খুব রিদম ফলো করে, তখন সেই গল্পটা প্রথমবার রিডিং পড়তেও কোনো অসুবিধা হয় না, কারণ প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমাদেরকে সেই গল্পের লেখকের মন অবধি পৌঁছে দেয়। আজকে একটা গল্প পড়ছি, সেই গল্পটার নাম হলো তাসের ঘর। তাসের ঘর আমরা যে অর্থে ব্যবহার করি, যে তাসের ঘর যেহেতু একটু হাওয়াতেই বা একটু টোকা লাগলে, একটু ছোঁয়া লাগলে ভেঙে পড়ে যেতে পারে, আমরা তাসের ঘর শব্দটা সেই অর্থে ব্যবহার করি। এই গল্পটা যেহেতু আমি আগে পড়িনি, তাই আমি জানি না যে লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় এই গল্পটায় তাসের ঘর বলতে কি বুঝিয়েছেন। দেখা যাক, শুরু করি। হ্যাঁ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে দমকা হাওয়া আসছে উত্তর থেকে, ভীষণ ঠান্ডা। অন্যদিন এই সময়টায় শশাঙ্কবাবু সাধারণত বেড়াতে যান। গলি পেরিয়ে বড় রাস্তা, বড় রাস্তা পেরিয়ে আবার গলি, গলির মধ্যে ঘুরপাক খেতে খেতে সন্ধ্যের মুখেই ফিরে আসেন বাড়ির দরজায়। বৃদ্ধ মানুষ, সকাল বিকেল না বেড়ালে ভালো হজম হয় না, আর এই বয়সে লোভটাও বাড়ে। মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে এটা সেটা খেয়ে ফেলেন। তারপর পেট যখন হাঁসফাঁস করে তখন প্রতিজ্ঞা করেন, না, আর কখনোই অখাদ্য কুখাদ্য খাবো না। আজ সেই রকম একটা দিন। সকালে মেঘলা দেখে দুটো চপ খেয়েছিলেন, দুপুরে খেয়েছেন খিচুড়ি আর সেঁকা পাঁপড়, একটু আগে খেয়েছেন চা আর নিমকি। এখন বেশ অস্বস্তি হচ্ছে। অন্যদিন 1 মাইল বেড়ালে আজ 3 মাইল বেড়ানো উচিত। ঘরের একটা জানালা খুলে শশাঙ্কবাবু আকাশের দিকে তাকালেন। আরও কালো হয়ে এসেছে আকাশ, চারপাশ যেন মাকড়সার জালে ঢাকা পড়ে গেছে। ছাতা নিয়ে বেরোনো যেত যদি দমকা হাওয়াটা না থাকতো। জানলাটা আবার বন্ধ করে দিয়ে ঘরের মধ্যেই পায়চারি শুরু করলেন। সন্ধ্যের আগেই ঘরে অন্ধকার নেমেছে। আলোটা জ্বালালেও হয়, না জ্বালালেও হয়। সারা দুপুর অনেক পড়েছেন, ঝাপসা আলোয় পায়চারি ভালো। ঘরে ঘুরে ঘুরেই 3 মাইল বেরিয়ে নিতে হবে। একটা ফ্ল্যাটের একেবারে ওপরের তলায় শশাঙ্কবাবু থাকেন। স্ত্রী মারা গেছেন, একটি ছেলে একটি মেয়ে, দুজনেই উচ্চশিক্ষিত। মেয়ের বিয়ে হয়ে গেছে, থাকে জামশেদপুরে। ছেলের বিয়ে হয়নি, ইঞ্জিনিয়ার হয়ে বড় চাকরিতে ঢুকেছে। ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করছে, বেশি দেরি করতে চান না। বৃদ্ধ বয়সে একা থাকতেও ভালো লাগে না, সারাদিন নিঃসঙ্গ। বই, কাগজ, ছবি, আকাশ, ফুল গাছের টব, বারান্দা, রাস্তা, আশেপাশের বাড়ি, এই তো জগৎ। এর বাইরে যাওয়ার উপায় নেই। কাহাতক ভালো লাগে। ঠিকই একজন কাজের লোক আছে, ফুরুক করে আসে, ফুরুক করে পালিয়ে যায়। মাঝে মধ্যে একটা ছোঁচা বেড়াল আসে সঙ্গ দিতে। তিনি তাকে দুধ, রুটি, মাছ খাইয়ে তোয়াজ করেন। যদি পোষ মেনে যায়, একটা কিছু নিয়ে তো থাকতে হবে।
শশাঙ্কবাবু এতক্ষণ গোল হয়ে ঘুরছিলেন। হঠাৎ তার একটু মজা করার ইচ্ছে হলো। ঘুরে ঘুরে ইংরেজি অক্ষর লিখতে শুরু করলেন। ABCYMW। রাত 8টা কি 9টার সময় সুধি আসবে। ছেলের নাম সুধি। তার আগে অবশ্য রান্নাবান্না করার মহিলাটি এসে যাবে। মুখে পান, খোঁপাটা মাথার পিছন দিকে উঁচু করে তুলে বাঁধা। মহিলাটির চাল চলন কেমন কেমন হলেও রাধে ভালো, কামাই করে না। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এমন সময় তো কারোর আসার কথা না। আজকাল পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, দরজার কড়া নড়লে কি বেল বাজলেও ভয় করে। একা থাকেন, শরীরে তেমন শক্তি নেই, অস্ত্রও রাখেন না। ইদানিং ফ্ল্যাট বাড়িতেই তো নানা রকম খুন খারাপি হচ্ছে। দরজার ম্যাজিকাইও নেই যে আগন্তুককে দেখে নেবেন। শশাঙ্কবাবু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে? সঙ্গে সঙ্গে ওপাশ থেকে জবাব এলো, আমি। কে, সন্ধ্যা? না, আমি। তবে কি রমা? রমা হলো নিচের ফ্ল্যাটের পরেশবাবুর মেয়ে। মাঝে মাঝে বেড়াতে আসে। মেয়েটি দেখতে শুনতে ভালো, তবে ছেলের বউ করা চলে কি না ভাবতে হবে। না, আমি। শশাঙ্কবাবু খুব সমস্যায় পড়ে গেলেন। মহিলা কণ্ঠ, অথচ সন্ধ্যা নয়, রমা নয়। তাহলে কে? কোনো পুরুষ মহিলার গলা নকল করছে বলে তো মনে হয় না। ওপাশে নির্ভেজাল কোনো মহিলাই দাঁড়িয়ে আছেন। একমাত্র মহিলারাই কে জিজ্ঞেস করলে আমি আমি করেন। তাছাড়া শাড়ির খসখস শব্দও শুনতে পাচ্ছেন। দয়া করে নামটা বলবেন? শশাঙ্কবাবু সরাসরি নাম জিজ্ঞেস করলেন। দরজাটা খুলুন, নাম বললে চিনতে পারবেন না। না না, আজকাল দিনকাল ভালো নয়, পরিচয় না দিলে আমি দরজা খুলব না। গেল যা, পুরুষ মানুষ হয়ে মেয়ে ছেলের মতন ভয় মরছে দেখো। শশাঙ্কবাবু অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইলেন। কথা শুনে বুঝতে পেরেছেন চোর ডাকাত নয়, আদি অকৃত্রিম গেরস্থ মহিলা। সাহস করে দরজাটা খুলে দিলেন। দরজার সামনে মোটা সোটা মাঝবয়সী এক মহিলা, পাকা পেয়ারার মতন রং। হাতে ঝুলছে পেট মোটা চটের লেডিস ব্যাগ। মহিলা সংক্ষিপ্ত একটি নমস্কার ঠুকেই বললেন, বিপদে পড়ে এসেছি, চিনতে পারছেন কিনা জানি না, পেছনের ফ্ল্যাটে দোতলায় থাকি। দু একবার চোখাচোখি হয়েছে। একদিন বাসে ওঠার সময় আমাকে ধাক্কা মেরে নিজেই টাল খেয়ে পড়ে যাচ্ছিলেন, ধরেছিলুম বলে মাথাটা পিছনের চাকায় যায়নি। মনে পড়েছে? আগে হ্যাঁ, ভেতরে আসুন। কি বিপদ বলুন? মহিলা ভেতরে এসে দরজার ছিটকিনি লাগাতে লাগাতে জিজ্ঞেস করলেন, এখন কি কারুর আসার সম্ভাবনা আছে? আগে না। বেশ, খুব ভালো কথা। আপনার শোয়ার ঘরে একবার চলুন তো। শশাঙ্কবাবু মহিলার অসংকোচ ব্যবহারে প্রথম থেকেই হকচকিয়ে গিয়েছিলেন। এইবার একেবারে অভিভূত হয়ে বললেন, না না, শোয়ার ঘর কেন, বসার ঘরে বসাই তো ভালো। বসতে তো আমি আসিনি, এসেছি একটা কাজে, আর সেই কাজটা শোয়ার ঘরে না গেলে হবে না। কথা বলতে বলতেই মহিলা শোয়ার ঘরের দিকে এগোতে লাগলেন। শশাঙ্কবাবু খুব অবাক হলেন। কোনটা শোয়ার ঘর মহিলার সেটাও জানা। হাত ধরে টেনে আনতেও পারছেন না। পায়ে পায়ে এগোতে লাগলেন। শোয়ার ঘরেই সংসারের যথা সর্বস্ব। দুপাশে দুটো খাট, একটা নিজের, অন্যটা ছেলের। দুজনে একই ঘরে শোন। শশাঙ্কবাবু একা শুতে পারেন না, ঘুম আসে না, ভয় ভয় করে। দরজার পাশে আলোর সুইচ জ্বালাতে যাচ্ছিলেন। মহিলা হা হা করে উঠলেন, খবরদার না, খবরদার না, আলো জ্বালালেই সব মাটি হয়ে যাবে। শশাঙ্কবাবু হাত সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করতে চাইছেন আপনি? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। মহিলা শশাঙ্কবাবুর বালিশ থেকে তোয়ালেটা তুলে নিয়ে মাথা মুছতে মুছতে বললেন, ওয়াচ ওয়াচ করতে চাইছি। তার মানে? কাকে ওয়াচ করবেন? ওই যে ও বাড়ির বুড়োটাকে, আমার স্বামী। শশাঙ্কবাবুকে আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে উত্তর দিকের জানলার খড়খড়িটা ফাঁক করে দেখতে দেখতে বললেন, আলো জ্বালা হয়নি। তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। কতক্ষণ তুমি আলো না জ্বেলে থাকবে? এই আমি বসলুম খাটের কিনারায়। শশাঙ্কবাবু অবাক হয়ে দেখলেন মহিলা তার খাটের পাশে বেশ জাঁকিয়ে বসেছেন। একটা পা তুলে দিয়েছেন মাথার বালিশে। কিছু বলতেও পারছেন না চক্ষু লজ্জায়। অথচ প্রায় অপরিচিতা এক মহিলা একেবারে বিছানায় গিয়ে বসবেন, এটাও বরদাস্ত করা যায় না। ছেলের খাটে বসে ব্যাপারটাকে একটু পরিষ্কার করার জন্য জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার? বুড়োকে ঘোড়া রোগে ধরেছে। বুড়ো কাকে বলছেন? আমাকে? ছি ছি, আপনাকে কোন সাহসে বলবো? বলছি আমার কর্তাকে, সেই কচি খোকা দেবতাটিকে। তার মানে? আচ্ছা, তাহলে একটু ভেঙেই বলি। তার আগে জিজ্ঞেস করি, চায়ের ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে, করার লোক নেই। উফ, একটু না চা খেলে যে আমি মরে যাচ্ছি। আমি করলে আপত্তি আছে? আপত্তি নেই, তবে সেটা কি ভালো দেখাবে? ও বাবা, আজকাল আবার ভালো মন্দেরও তো বিচার আছে নাকি? চলুন, কোথায় কি আছে আমি দেখে নিই। চা তৈরি হলো। শশাঙ্কবাবু বিস্কুট বের করলেন। বসার ঘরেই চা পর্ব শুরু হলো। মহিলা চা খেতে খেতে নিজেকেই নিজে তারিফ করে বললেন, চাটা বেশ করেছি, কি বলেন? হ্যাঁ, বেশ হয়েছে।
তাও তো মন মেজাজ খিচড়ে আছে। চা খেতে খেতে মহিলা যা বললেন, স্বামী ঠিকাদারি করে, পয়সা কড়ি আছে। মহিলা বড় একটি হাসপাতালের নার্স, ছেলেপুলে হয়নি। বছরখানেক হলো ভদ্রলোক দূরসম্পর্কের এক আত্মীয়াকে বাড়িতে এনে রেখেছে। মেয়েটি কলেজে পড়ে। সেই মেয়েটিকে কেন্দ্র করেই যত অশান্তি। খালি কাপটা টেবিলে রেখে মহিলা বললেন, চারিদিকে ছিছি পড়ে গেছে, কান পাতা যাচ্ছে না। নিচের ফ্ল্যাটের নন্দা অনেক কিছু দেখেছে। সেদিন আমার খোঁজে দুপুরবেলা ওপরে উঠেছিল, ওপরে উঠে দেখে, আরে ছি ছি, বুড়োর মুখে আগুন। শশাঙ্কবাবুর অন্যের পারিবারিক কথা শুনতে একদম ভালো লাগছিল না, আর এইসব নোংরা ব্যাপারে তার জড়িয়ে পড়তে ইচ্ছেও করছিল না। মহিলাকে কোনো রকমে বিদায় করতে পারলে তিনি বেঁচে যান। কি উটকো ঝামেলা! শশাঙ্কবাবু চাইলেই তো আর হবে না, মহিলা নিজের মনে বলেই চলেছেন। যে বয়সের লোক বনে যেত, সেই বয়সে তুই ভর দুপুরে একটা ছুকরিকে কোলে বসিয়ে মুখে রসগোল্লা খুঁজে দিচ্ছিস? তাহলে আমার যখন নাইট ডিউটি থাকে তখন তুই কি করিস? কি শয়তান, কি শয়তান! মহিলা সোফা ছেড়ে উঠে পড়লেন। শশাঙ্কবাবু হাঁ করে দেখছেন তার গতিবিধি। আবার শোয়ার ঘরের দিকে চলছেন। উত্তরের জানলা দিয়ে তাকালে একটা বারান্দার কিছু অংশ আর একটা ঘরের পুরোটাই চোখে পড়ে। খাট, ড্রেসিং টেবিল, চেয়ার, আলনা, বারান্দার রেলিংয়ে লাল টকটকে একটা সায়ার তলার দিক হাওয়ায় অসভ্যের মতন ফুলে ফুলে দুলছে। ঘরঘড়ি জানলার পাখি ঈষৎ ফাঁক করে মহিলা নিজের শোয়ার ঘরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন, মহারানীর চুল বাঁধা হচ্ছে, আহা, যেন অভিসারে যাবেন। মরণ আর কি! বুড়োটা গেল কোথায়, দেখছি না তো। শশাঙ্কবাবুর খুব ইচ্ছা করছিল ঘটনাটার নায়িকাকে একবার চোখের দেখা দেখেন। মনের ইচ্ছে মনেই চেপে রাখলেন। মহিলা দাঁতে দাঁত চেপে বললেন, শয়তানি আমার মাথা খাওয়ার জন্য এসেছে, মানুষের উপকার করতে নেই। আপনার স্বামীকে বারণ করুন না, বোঝাতে পারছেন না? বোঝানো ঝ্যাঁটাপেটা পর্যন্ত হয়ে গেছে। শুনুন, পুরুষ হলো পতঙ্গ, আগুন দেখলেই ছাপিয়ে পড়ে। আমার দিকে একবার তাকিয়ে দেখুন তো, আর ওটাকেও একবার এখানে এসে দেখে যান, তারপর বলুন তো আমার কোন জিনিসটা কমতি আছে। আসুন আসুন। শশাঙ্কবাবু পায়ে পায়ে এগিয়ে গেলেন। চোখে ক্যাটারাক্ট ফর্ম করেছে, ভালো দেখতে পেলেন না, তবু তার মনে হলো এই মহিলার তুলনায় ওই মেয়েটির সব কিছুই কম। বয়সে কম, মেদ কম, বেশির মধ্যে চুল আর শরীরের খাঁজ। সরে এলেন শশাঙ্কবাবু। এইবার তাকে বিচারকের রায় দিতে হবে। না, আপনার চেয়ে সব কিছুই ওনার কম, কেবল চুলটাই যা বড়। আরে মশাই, ওই বয়সে আমারও চুল পাছা ছাড়িয়ে নামতো, এখনই না হয় টিকটিকির ন্যাজ হয়ে গেছে। সব পুরুষেরই একরা, সব শিয়ালের মতো, চুল আর বুক দেখে একবারে গলে গেল। শশাঙ্কবাবু নিজেকে খুব অপরাধী মনে করলেন। সত্যি তো, মেয়েদের ওই দুই বস্তুর প্রতি যৌবনে তিনিও ভীষণ আকর্ষণ বোধ করতেন। মনটা কেমন হুহু করে উঠত। সেই আকর্ষণের ছিটে ফোঁটা বুড়ো শরীরে এখনও পড়ে আছে। হিংসে হলে কি হবে, মেয়েটির চুলের ঢল সত্যিই চোখে পড়ার মতো। মাথাটা একপাশে কাত করে চুলে চিরুনি চালাচ্ছে। সন্ধেবেলা আলো ঝলমলে ঘরে দীর্ঘকায় স্লিম এক মহিলা। সংসারে এর চেয়ে সুখের দৃশ্য আর কি আছে? অথচ এই মহিলাটি রাগে জ্বলে যাচ্ছেন। চটের হাত ব্যাগ থেকে অন্ধকারে হাতড়ে হাতড়ে মহিলা চ্যাপটা একটা কৌটো বের করে মুখে কিছু পুড়লেন। পাশের ঘরের আলোর আভা এ ঘরে এলেও শশাঙ্কবাবু স্পষ্ট কিছু দেখতে পাচ্ছেন না। শব্দ শুনে মনে হলো পান চিবোচ্ছেন। পান খাবেন? মিষ্টি মশলা দিয়ে সাজা। সন্ধেবেলার পান খাবো না, আগে খুব খেতুম, এখন সকালে খাওয়ার পর সুপুরি ছাড়া এক খিলি খাই। আমি খুব খাই, ঘুম থেকে উঠে শুরু করি যতক্ষণ না শুতে যাচ্ছি। কিছু একটা নিয়ে থাকতে হবে তো, ছেলে নেই, পুলে নেই, সংসারটাও পরের হাতে চলে যেতে বসেছে। ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন। মহিলা চৌকির উপর বেশ ভালো করে নড়ে চড়ে বসতে বসতে খুব ঘরোয়া গলায় জিজ্ঞেস করলেন, ওই খাটে কে শোয়? আমার ছেলে। আমি যেটায় বসে আছি ওটা আমার। একই ঘরে বাপ ছেলে? ছেলের বিয়ে দিতে হবে তো? হ্যাঁ, মেয়ে দেখছি। তখন তো ঘর আলাদা করতে হবে। বসার ঘরের একপাশে সরে যাব, অসুবিধার কিছু নেই। ছেলের বউ একটু দেখে শুনে করবেন, আজকালকার মেয়েদের ছিরি দেখেছেন তো, নিজের বউটিকে তো খেয়ে বসে আছেন। যে বয়সে নিজের বউকে সবচেয়ে বেশি দরকার হয় সেই বয়সেই ঘর খালি। এখন লাগছে কেমন একলা একলা? একটু ফাঁকা ফাঁকা লাগে, সকলকেই তো যেতে হবে, কেউ আগে কেউ পরে। শশাঙ্কবাবু শব্দ করে হাসলেন। হেসে অন্যের চোখে ধরা পড়ে যাওয়া নিঃসঙ্গতাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। মহিলা শুনলেন কি শুনলেন না বোঝা গেল না। জানলার পাখি খুলে চোখ রেখেছেন, পুরো মনোযোগটাই ওখানে। চাপা একটা গর্জন শোনা গেল। আহা, পটের বিবি! মরা মানুষেরও লজ্জা থাকে। উনি শুধু সায়া পরে ঘরময় উড়ে উড়ে বেড়াচ্ছেন। জানলা খোলা, আলো জ্বলছে, সায়ের রং দেখো, লাল, নীল, হলদে, সবুজ। যে জিনিস চাপা থাকবে তার আবার অত রঙের বাহার কি জন্যে? হ্যাঁ, আমাদের আমলে সব সাদা ছিল, এখন আবার লুঙ্গি উঠেছে।
বুড়োটা নিশ্চয়ই ঘরের মধ্যেই কোথাও ঘাপটি মেরে বসে উর্বশীর নৃত্য দেখছে। বাড়ি নয় তো, বেশ্যালয়। জানলার পাখি ফেলে দিয়ে মহিলা সোজা হয়ে শশাঙ্কবাবুকে প্রশ্ন করলেন, আজকাল মেয়েগুলোর কি হয়েছে বলুন তো? পুরুষদের হয় ফুলে ফুলে মধু খেয়ে উড়ে বেড়ানোই চিরকালের স্বভাব, ছুরিগুলোর এই মতিচ্ছন্ন ধরেছে কেন? শশাঙ্কবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। প্রশ্নে কি জবাব দেবেন ভেবে পেলেন না। একসময় বললেন, কালের হাওয়া। শশাঙ্কবাবু নিজেকে সামলে নিয়ে সাবধানে হিসেব করে বললেন, এক এক বয়সের মেয়েকে এক এক রকম দেখতে, কম বয়সে এক রূপ, বেশি বয়সে আর এক রকম রূপ, দুটো রূপই ভালো। মহিলা খাটের উপর বেশ করে নড়ে চড়ে বসলেন। সাবেক আমলের অমন শক্ত খাটও শব্দ করে উঠল। মুখে আরেকটু মশলা ফেলতে ফেলতে বললেন, রূপসী অরূপসীর কথা হচ্ছে না, আমার কথা হলো তোয়াজ। কটা স্বামী মশাই স্ত্রীকে তোয়াজে রাখতে পারে? সারা জীবন বাবুরা ধামসে যাবেন, বুড়ো বয়সে চাইবেন স্ত্রীর যৌবন, পাছা ভর্তি চুল, সরু কোমর, টান টান তেল তেল চামড়া, হাত ভর্তি। শশাঙ্কবাবু আতঙ্কে কেসে উঠলেন, এর মুখে তো কোনো কথাই আটকায় না। কাশি হয়েছে দেখছি, আর হবে না? বর্ষায় চারিদিক ঢ্যাপঢ্যাপে হয়ে আছে, রক্তের জোরও তো কমছে। বুকে বসেছে? না না, শুকনো কাশি। একটু মালিশ টালিশ খেয়েই বা করবে? এই বয়সের বিধবাদের বড় কষ্ট। ওই মরা কিন্তু কেউ বুঝলো না। বউ কি জিনিস! এই তো সেবার অস্থানে পিস ফোঁড়া হলো, সারা রাত ঘুমোতে পারে না। কে সেবা করলো? ফুর্তির মেয়ে জুটবে অনেক। কথায় বলে, ভাত ছড়ালে কাগের অভাব হয় না। কিন্তু সেবার মেয়ে এই তো একটাই, বউ। কিল মারো, চড় মারো, ঝাঁটা মারো, শেষ পর্যন্ত বই ভরসা। বয়স তো হলো অনেকের অনেককে, তাই তো দেখলুম ঘাড়ে পাউডার, চুনোট করা ধুতি, বার্নিশ করা জুতো, শালির সঙ্গে রপটারপটি, ভাদ্র বউয়ের সঙ্গে গা ঘষাঘষি, বন্ধুর বউয়ের সঙ্গে নুকোচুরির পিরিত, মাসকাবারি মেয়ে মানুষ, শেষকালে বুড়ো এসে মরল বউয়ের কোলে। ওগো, তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। ঘেন্না ধরে গেল জীবনে। মহিলা জানালার পাখি ফাঁক করে আরেকবার দেখলেন। শশাঙ্কবাবু ভেবেছিলেন কোনো রকম মন্তব্য হবে, না, হলো না। অনেকক্ষণ বসে থেকে নিজেকে এইবার একটু ক্লান্ত মনে হচ্ছে। তাহলেও সন্ধেটা বেশ কাটল। মহিলা উঠে দাঁড়ালেন, একটা হাই উঠল, দু হাত মাথার উপর তুলে আড়মোড়া ভাঙ। ঘরের আলো না জ্বাললেও বারান্দা থেকে আলোর একটা আভা ঘরে এসেছে। একটা আবছা স্বপ্ন স্বপ্ন পরিবেশ। চওড়া পাড় তাঁতের শাড়ি, হালকা রঙের ব্লাউজ, শরীরটা সামান্য ভেঙে চুরে খুব পরিচিত একটা ভঙ্গি তৈরি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে সেও তো এইভাবে শরীর ভাঙত। বয়স যখন কম ছিল শশাঙ্কবাবুর, ঠিক এই রকম মুহূর্তে লোভ সামলাতে না পেরে স্ত্রীর কোমর জড়িয়ে ধরে খাটে উল্টে ফেলে দিতেন। না না, অতীত অতীতই। প্রাচীন ব্যাপার স্যাপার নিয়ে মনকে দুর্বল করে তোলা ঠিক নয়। বিছানা থেকে চটের হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে মহিলা বললেন, যাই গিয়ে সংসারের চুলোয় আগুন ধরাই। মেয়েদের এই জ্বালা, যখন আদর জোটে তখন ফুট কলাই নিয়ে ফোটে, আর যখন আদর টুটে তখন মুগুর দিয়ে ঠোকে। শশাঙ্কবাবু পেছন পেছন দরজা অবধি এলেন। বেটে মহিলা, দরজা ছিটকানিতে হাত পাবেন না। ঘাড়ের কাছে সরু সোনার হাত চিকচিক করছে আলো পড়ে, গোল গোল হাতে বাঁধানো শাখা পলা। শশাঙ্কবাবু গরম পেটন মানেন। তন্ত্রে এই ধরনের চেহারার যে উল্লেখ আছে তা যদি ঠিক হয়, তাহলে এই মহিলা লক্ষ্মীমন্ত। ছিটকিনি খুলতে খুলতে প্রশ্ন করলেন, আপনাকে বিয়ে করার পরই কর্তার ভাগ্য ফিরেছে, তাই না? দরজার সামনে থমকে দাঁড়িয়ে মহিলা বললেন, ঠিক ধরেছেন তো। জ্যোতিষ টতিষ করেন নাকি? তেমনভাবে করি না, তবে বেকার মানুষ, একটা কিছু নিয়ে থাকতে হবে তো। তাহলে এবার যেদিন আসবো কোষ্ঠীটা আনবো। মহিলা বেরোচ্ছেন, শশাঙ্কবাবুর কাজের মহিলাটি ঢুকছে। অবাক হয়ে একবার তাকিয়ে দেখলো, এ আবার কে? মেয়েটির আজ টান করে চুল বাঁধা, ফেত্তা দিয়ে শাড়ি পরেছে। অন্য দিনের চেয়ে আজ যে সাজের ঘটা একটু বেশি। বেশ গুছিয়ে নিজের মতন করে কাজ করে, তাই বেজাল সহ্য করে নিতে হয়। মাঝে মাঝে গুনগুন করে গানও গায়, একটু খিচেলও আছে। এই তো সেদিন শশাঙ্কবাবুর সামনেই ব্লাউজের মধ্যে হাতার পেছন ঢুকিয়ে পিঠ চুল করছিল। কোনো সংকোচ নেই, উল্টে জিজ্ঞেস করলো, ঘামাচির পাউডার আছে আপনার কাছে? পাশ দিয়ে চলে গেলে কেমন একটা যৌনতার আঁচ গায়ে লাগে। রক্ত ঠান্ডা হয়ে এসেছে, তাও মাঝে মাঝে চমকে উঠতে হয়। দরজার ছিটকিনি লাগিয়ে শশাঙ্কবাবু নিজের ঘরের দিকে এগোতে এগোতে বললেন, মানু একটু চা করবে নাকি? রান্নাঘরের পাশের কলে অনেকখানি কাপড় তুলে পায়ের গোড়ালি ধুচ্ছিল। ভালো দেখতে পান না, তবু ক্ষণিকের জন্য শশাঙ্কবাবুর নজর চলে গেল শ্যামলা দুটি পায়ের গোছে। সায়ার ঝোলা অংশ, শাড়ির পাড়, নির্জন বারান্দা, রিমঝিম বৃষ্টি, ভিজে গাছের পাতা দোলানো বাতাস, প্রতিবেশীর রেডিও থেকে ভেসে আসা সঙ্গীত। না, জীবন একটা মধুর অনুভূতি, ফুরিয়ে গিয়েও ফুরোতে চায় না। হঠাৎ মনে পড়ল, জুয়ো, যুবতী, ভাজা, তিন বাদলের মজা। মানু, আর পা ঘোষো না, এবার পা তো ক্ষয়ে যাবে। রাস্তার যে অবস্থা, ঘেন্না করে ম্যাগো। জানো তো, দাদাবাবু আজ ফিরবে না, কলকাতার বাইরে গেছে।
জানি সকালে বলে গেছে আমাকে, তার থেকে ওই গামছাটা দিন তো। আরে এটা নয়, ওটা, ওই পাশের লালটা। আরে বাবা, লাল নীল বোঝার মতো চোখ কি আমার আছে? এই নাও ধরো, বাদাম দিয়ে চিড়ে ভাজবো, খাবেন? শশাঙ্কবাবু না বলতে পারলেন না। মানুর খাবার ইচ্ছে হয়েছে, না বললে নৃশংসতা হবে। হ্যাঁ হ্যাঁ, কেন খাবো না, ভাজো ভাজো, বর্ষায় জমবে ভালো। মানুকে শোনাতে ইচ্ছে করলো, জুয়ো যুবতী ভাজা, তিন বাদলের মজা। এসব কথা হঠাৎ বলা যায় না, নিজেকে সংযত করে রাখলেন। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। মন বড় মাতাল হয়েছে। বিবাহিত জীবনের কত অভ্যাস স্ত্রী বিয়োগের পর জোর করে ভুলতে হয়েছে। বাবা, অভ্যাস দোষ না ছাড়ে চড়ে, শূন্য ভিটায় মাটি খোঁড়ে। বিছানায় কাত মেরে শুয়ে পড়লেন শশাঙ্কবাবু। বেড কভারটা একটু মুচকে মুচকে গেছে, বালিশের ঢাকাটা একটু ভিজে ভিজে, চুলের আর তেলের গন্ধ। নাকের কাছে কি একটা সুরসুর করছে। হাত বাড়িয়ে আলোটা জ্বাললেন। গোটা কতক লম্বা চুল আটকে আছে তোয়ালের রোঁয়ায়। বেড কাভারের যে জায়গাটায় মহিলা বসেছিলেন সেই জায়গাটাও সামান্য ভিজেছে। শাড়িটা বোধহয় বৃষ্টিতে ভিজেছিল। আলোটা নিভিয়ে দিলেন। স্ত্রী সুধাও মাথায় গন্ধ তেল মাখত। সারা ঘরে এইরকম একটা গন্ধ ভেসে বেড়াতো। অনেক দিনের স্মৃতি আবার ভেসে এলো। মহিলা শূন্য নীরস সংসারে কিছুক্ষণের জন্য যেন রসের ধারা বয়ে গেল। শশাঙ্কবাবু চাদরের ভিজে জায়গাটায় বার কয়েক হাত বুলোলেন। বালিশের ঢাকায় মুখ জুবড়ে নিজের স্ত্রীকে মনে করবার চেষ্টা করলেন। যৌবন, সংসার, ভালোবাসা, ঝগড়া, ভাব। শরীরটা মাঝে মাঝেই একটু সঙ্গ চাইত। সুধা সাবধান করত, একটু বুঝে সুঝে খরচ করো, তাহলে দেরিতে ফতুর হবে। নিজেই কেটে পড়ে রইল শশাঙ্ক। কার কখন তেল ফুরোয় কে বলতে পারে। একটু বোধহয় তন্দ্রা মতো এসেছিল। মানু ঘরে এসে বলছে, এ কি চিড়ে খাননি কাকাবাবু? আমি যে চা নিয়ে এসেছি। শশাঙ্কবাবু ধীরে ধীরে উঠে বসলেন। আলোটা জ্বালতো মানু। ঘরের উপর আলো লাফিয়ে পড়ল। শশাঙ্কবাবু যেন স্বপ্ন দেখছেন, চোখে ঘুম রয়েছে। সংসারটাকে বেশ ভরাট ভরাট লাগছে। সব যেন ফিরে এসেছে। এই কে? মানু না সুধা? মানু বললে, আরে অবাক হয়ে কি দেখছেন, শরীর খারাপ? না না, শরীর খারাপ নয়, বিকেলে বেরোতে পারেনি তো, সন্ধ্যের দিকে গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। সবকটা জানলা বন্ধ করে রেখেছেন, গরম লাগছে না? চায়ের কাপটা খাটের পাশের ছোট টেবিলে রাখার জন্য মানু নিচু হলো। পরিপাটি করে বাঁধা খোপার দিকে শশাঙ্কবাবুর নজর চলে গেল। কুচকুচে কালো চুল, শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে মানু বললে, যা বর্ষা নেমেছে, কি করে বাড়ি ফিরে যাব তাই ভাবছি। বাড়ি ফিরতেই হবে? ও বাবা, না ফিরলে তো আরেকজন হে দিয়ে মরবে। না, তেমন হলে এখানেও তো শোয়ার ব্যবস্থা আছে, দেখি। মানু চলে গেল। একবার শশাঙ্কবাবুর খুব জ্বর হয়েছিল। মানু সেদিন সারা রাত জেগে সেবা করেছিল। সন্ধ্যে থেকেই মনটা বড় দুর্বল হয়ে পড়েছে। যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পায়, সে নরখাদক হয়ে যায়। শশাঙ্ক কি সেই বাঘ? ভাজা মুচমুচে চিড়েও এখন পাগলে পাগলে খেতে হয়। দাঁতগুলো বাঁধিয়ে ফেললে কেমন হয়? মুখের চেহারাটা আবার যুবকদের মতো হয়ে যাবে। চুলে একটু কলপ, আরও যুবক। মন পাখি কি বুড়িয়ে গেছে? ভেতরটা আজ বড় শিরশির করছে। মানু যখন পেছন ফিরে চলে যাচ্ছিল তখন কেমন মনে হলো, না, মনটাকে বাঁধতে হবে। নারী সংস্কৃতি মূলিকা অর্গল সুরপুরকের চিত্রতমপি নহি দেখহি বুদ্ধিমন্ত ঘনের। এই সংসারের নারীই হলো সংসারের মূল ও মোক্ষ পথের বাধা। ছবির মেয়ে ছেলেও চিত্তচাঞ্চল্যের কারণ হয়। জ্ঞানী ব্যক্তি তাই ছবির মেয়ে ছেলেদের দিকেও ফিরে তাকান না। শশাঙ্কবাবু আলোটা নিভিয়ে দিলেন। বিদ্রোহী শরীরটাকে বিছানায় চেপে রাখার ইচ্ছে। হঠাৎ মনে হলো, জানলার পাখিটা ফাঁক করে একবার দেখি। সেই ছায়া ফুলে ফুলে উঠছে। সেই মহিলা ঘরের মাঝখানে দাঁড়িয়ে খুব হাত নেড়ে অদৃশ্য কাউকে শাসন করছে। বেশ ব্যক্তিত্ব আছে। সেই মেয়েটি কোথায়? অনেকটা মানুর মতোই দেখতে। মানুর চেহারার বাঁধনটা এখনো ঠিক আছে। একটু যত্নে থাকলে কত লাগতাই হতো। দুপুরের দিকে মহিলা এলেন। এখনো বেশ চুল আছে, কপালটা তাই ছোট। বিন্দু বিন্দু ঘাম ফুটছে, নাকের ডগাতেও পুঁথির মতন ঘামের দানা। নাকের ডগা ঘামলে প্রেমিক হয়। দরজাটা ভেজাতে ভেজাতে মহিলা বললেন, যত বর্ষা হচ্ছে তত গরম পাচ্ছে। ঘাড় মেকিয়ে শাড়ির পিছন দিকটা দেখতে দেখতে বললেন, চটি পরে বর্ষায় হাঁটা যায় না, কাদা ছিটকেছে দেখুন তো। শশাঙ্কবাবু দেখলেন, সাদা শাড়ি ভারী শরীরে মোলায়েম হয়ে জড়িয়ে আছে। এখানে ওখানে সামান্য কাদার ছিটে, একটা দুটো ছিটে লেগেছে, একেবারে স্প্রে পেন্টিং হয়ে যায়নি। কাদার দাগ ওঠে না, বুঝলেন, মনের দাগের মতো। ছেলে কোথায়? ছেলে বেরিয়েছে। আজ আমার অফ ডে। বুড়ো জানে না, প্রথম প্রথম বলতো, আজ আর বেরিয়েও না সুধা, নাই বা গেলে আজ। আপনার নামও সুধা? কেন? আমার স্ত্রীর নামও সুধা ছিল। ও, এখন কি বলে জানেন? তুমি বেরোবে না, না না, কামাই করা ঠিক হবে না, দেশের মানুষ সাফার করবে। ওরে আমার দেশ হিতৈষীর বাচ্চারে, চলুন ঘরে চলুন।
মহিলার এই আদেশের ভঙ্গিটা বেশ ভালো লাগে। তেমন তেমন মেয়ের কৃতদাস হয়েও তৃপ্তি পাওয়া যায়। মনে পড়ছে, দিগ্বিজয়ী যে সুর হয়েও বহুগুণ সাগর তাহি, ভ্রু কটাক্ষ করত হয়েও তাকো পদতল মাহি। দিগ্বিজয়ী মহাবলশালী পুরুষ মেয়ে ছেলের কটাক্ষপাতে পায়ের তলায় লুটিয়ে পড়ল মহিষাসুরের বুকে দুর্গার শ্রীচরণ। এই নিন, ভুলিনি, কাশিটাকে তো কমাতে হবে। 2 আঙুলে নিয়ে শোবার আগে বুকে লাগাবেন। মালিশ নয়, শুধু ওপর ওপর লাগিয়ে নেবেন। হ্যাঁ, আর এই নিন খাবার ওষুধ। শোয়ার আগে 1 চামচ চেটে চেটে। ভালো মানুষের জন্য করতে ইচ্ছে করে, মিচকে শয়তানটার জন্য অনেক করেছি তো, দাম দিলেন। আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন, হয়তো শুধু শুধু সন্দেহ করছেন। ভদ্রলোক হয়তো মেয়ের মতোই ভালোবাসেন। কি? মহিলা খাটের উপর ধপাস করে বসে একটা পা বিছানায় রাখলেন। মেয়ের মতো না মেয়ে মানুষের মতো? শুনুন, তবে ছেলেপুলে হচ্ছে না দেখে দুজনেই ডাক্তারকে দিয়ে পরীক্ষা করালেন। ডাক্তার বললেন, গোলমাল আপনার নয়, আপনার স্বামী। বুঝলেন ব্যাপারটা? ও তো এখন বেপরোয়া, ঢোঁড়া সাপের বিষ নেই, ছোবলালেও মরবে না। এইবার দেখুন। উত্তেজিত মহিলা ব্যাগ থেকে একটা ভিউ ফাইন্ডার বের করলেন। নিন নিন, চোখে লাগিয়ে দেখুন। চোখে লাগিয়ে শশাঙ্কবাবু চমকে উঠলেন। ওরে বাপ, এ কি? সাপ দেখছেন যেন। জিনিসটা তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিলেন। এইসব জিনিস বাড়িতে আনছে কিসের জন্য? হ্যাঁ, বলতে পারেন কিসের জন্য? সন্দেহ, সাধে সন্দেহ আসে। মেয়ে ছেলে হতে পারি, মুখী হতে পারি, তারপরে তো গাধা নই। প্রথম বয়সে এসবের মানে বোঝা যায়। শেষ বয়সে মরার কালে এত চুলবুলুনি কিসের? সবই ছুরির জন্য। বুড়ো মরার যৌবন ফিরে এসেছে, আমার দিকে আর ফিরে তাকায় না। ভালো কথা বললেও খিচিয়ে ওঠে। ওই ছুরি কিছু বললে হেসে একবারে গড়িয়ে পড়ে। শশাঙ্কবাবু প্রসঙ্গটা ঘোরাতে চাইলেন। আজ একেবারে শরতের আকাশ, ওসব আকাশ টাকাশ কবিরা দেখবে। আপনি কি কবি? একটা পান খাবেন নাকি জর্দা দিয়ে? চৌকোমতো একটা পানের ডিবে খুলে পরপর 2টো খিলি মুখে পড়লেন। ফর্সা গাল দুটো ঠেলে উঠল। শশাঙ্কবাবু না বলতে পারলেন না। না বললি মহিলা সন্দেহ করবেন। দাঁত নেই, পোকলা দিগম্বর। দিন একটা খাই, অনেকদিন ছেড়ে ছুড়ে দিয়েছি। সুধাও গেছে, পানের পাটও উঠে গেছে। আরেক সুধা এসে আবার চালু করে দিচ্ছে। নিন নিন, হাত পাতুন, একটু জর্দা দিই। না না, জর্দা থাক, মাথা টাথা ঘুরে পড়ে যাব। আহা, কচি খোকা, ঘুরে পড়ে যাবে। জল থাপড়ে দেবো, জর্দার জন্যই তো পান। পান, পানের পিক, জর্দা সব ভেদ করে কথা আসছে জড়িয়ে জড়িয়ে। মহিলা উঠে দাঁড়ালেন, পিক ফেলবেন। শশাঙ্কবাবু বুঝতে পেরে বললেন, আসুন, কোথায় ফেলবেন দেখিয়ে দিচ্ছি। নর্দমার কাছে এসে ডান হাতে কাপড়ের সামনের দিকটা পুরুষ্টু 2 উরুর মধ্যে ঠেসে ধরে মুখটা ছুঁচোর মতো করে পোয়াটা পিক ফেলে সোজা হয়ে দাঁড়ালেন। চারপাশে চোখ ঘুরিয়ে বললেন, বাড়িটা নতুন, তবে জায়গা বড় কম। আর কি হবে, এরপর আর দাঁড়াবার জায়গাও মিলবে না। ঘরে ঢুকে নিজেই রেগুলেটর ঘুরিয়ে পাখার চলন বাড়িয়ে দিলেন। খাটের উপর বসতে বসতে বললেন, বেশ শান্তির জায়গা। এক ছুতোর মিস্ত্রির হাতে পড়ে জীবনটা আমার বরবাদ হয়ে গেল। কে ছুতোর মিস্ত্রি? ওই হলো, কন্ট্রাক্টরও যা, মিস্ত্রিও তাই। আপনার বউটি এত কম বয়সে খসে গেল কি করে? এমন সুখের সংসার সহ্য হলো না বুঝি? লিভারটা নষ্ট করে ফেললে। খালি পেটে কাপ কাপ চা, ঘুরতে ফিরতে মুঠো মুঠো চানাচুর। মেয়েদের স্বভাব জানেন তো, খুব একগুঁয়ে, অবুঝ, ভালো কথা কানে ঢোকে না। খবরদার, বউ নেই বলে যা কিছু তার নামে বলে যাবেন সেটি হতে দেব না। কিপটেমি করেছিলেন, ভালো করে চিকিৎসা করাননি। বিছানায় শুধু শুলেই হয় না, মাঝে মাঝে রোদেও দিতে হয়। চিকিৎসা করায়নি মানে? অ্যালো, হোমিও, কবিরেজি, টোটকা, কোনটা বাদ গেছে? নিজে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ফটিক ঠাকুরের দৈব ওষুধ এনেছি। থাকবে না, যে যাবে তাকে আটকে রাখবে কে? শশাঙ্কবাবুর গলাটা ধরে এলো। চোখ ছলছল করছে, কোচার খুঁটে চোখ মুছলেন। সে কি, চোখে জল চলে এলো? আপনি ভীষণ দুর্বল মানুষ তো। ওই পাষণ্ডটাকে দেখে শিখুন, এক চোখে কান্না আর এক চোখে হাসি। বয়স হচ্ছে তো, পুরনো কথা মনে পড়লেই চোখে জল এসে যায়। দুঃখের দিনে আমার সঙ্গে কষ্ট করে গেল, সুখের দিনে রইল না। সুধাকে আজকাল বড্ড মনে পড়ে যায়। ভেবেছিলুম ছেলের বিয়ে দিয়ে বুড়ো বুড়ি কাশিতে গিয়ে থাকবো, তার হলো না। একলাই যেতে হবে। কত সব ছোট ছোট স্বাদ আহ্লাদ ছিল, যখন মেটাবার মতন অবস্থা এলো সব ফাঁকা। ছেলের রোজগার ভালো, জামাই ভালো, কিছুই সহ্য হলো না। হাসতে হাসতে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, আসছো তো? টেবিলে মাথা রেখে সুধার শোকে শশাঙ্ক ছেলে মানুষের মতো ফুঁপিয়ে উঠলেন। মহিলার চোখেও জল এসে গেছে। তাড়াতাড়ি উঠে গিয়ে শশাঙ্কর মাথার পেছন দিকের কাঁচা পাকা চুলে হাত রাখলেন। চোখ থেকে এক ফোঁটা জল শশাঙ্কর ঘাড়ে পড়ল। আর এক সুধা শান্ত করার জন্য কিছু বলতে গেলেন, সঙ্গে সঙ্গে ভীষণ পানের কুচি, জর্দার টুকরো শ্বাসনালীতে। দমকা কাশি, মাথার পিছনে রাখা হাত লাফিয়ে লাফিয়ে উঠছে। শশাঙ্ক মাথা তুললেন। মহিলার হাত মাথা থেকে খসে কাঁধ ছুঁয়ে বুকের উপর দিয়ে নেমে গেল।
জোর ভীষণ, মুখ চোখ লাল হয়ে গেছে। একে ভরসা মানুষ। শশাঙ্ক হাত ধরে খাটে বসিয়ে দিলেন। স্ত্রী সুধার বিষম লাগলে মাথার তালুতে চাটা মারতেন, ভালো দাওয়াই। এই সুধার মাথায় কি থাপ্পড় মারা যাবে? যা থাকে বড়াতে। শশাঙ্ক ব্রহ্মতালুতে থাবড়া মারতে লাগলেন, 2-4 বার ফুঁও দিলেন। সিথির কাছে সিঁদুরের রেখা বয়সে চওড়া হয়েছে, চুলের গোড়ায় সাদার ছোঁয়া লেগেছে। মানুষের মাথা দেখলেই বোঝা যায় কতটা ঝড় বয়ে গেছে জীবনের ওপর দিয়ে। ভীষণ মায়া হলো শশাঙ্কর। জীবনে জীবনে ঠোকাঠুকি কবে যে শেষ হবে। দাঁড়ান, 1 গ্লাস জল নিয়ে আসি। শুধু জল নয়, একটা তোয়ালেও ভিজিয়ে আনলেন। নিন, মুখটা বেশ করে মুছে ফেলুন তো, লাল টকটকে হয়ে উঠেছে। ওভাবে নয়, জলটা ধীরে ধীরে খান, তা নাহলে তো আবার বিষম লেগে যাবে। বুকের ওপর থেকে কাপড় খসে পড়েছে। শশাঙ্কর মনে হচ্ছিল ভিজে তোয়ালে দিয়ে নিজে হাতে করে মুছিয়ে দেন। একটু না হয় ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ুন। না না, সংকোচের কোনো কারণ নেই, আমি পাশের বসার ঘরে চলে যাচ্ছি। ওমা কেন, আপনিও ছেলের খাটে শুয়ে পড়ুন। এই বয়সে খাওয়ার পরে একটু বিশ্রাম করতে হয়, আপনার অসুবিধে হবে। অবাক করলেন মশাই, আপনার বাড়িতে আমি তো একটা উৎপাত, আমার জন্য কষ্ট করে সারা দুপুর ঠায় বসে থাকবেন? না না, বসে থাকবো কেন, ঘরে গিয়ে কাত হয়ে থাকবো। কেন, এ ঘরে থাকলে কি চরিত্র নষ্ট হয়ে যাবে? এই বাবা, ছিছি, এই বয়সে চরিত্র বলে কিছু থাকে নাকি? সবই তো ঘুমিয়ে পড়েছে। তাহলে জানলার পাখিটা ফাঁক করে একবার দেখুন তো। মহিলা আবার কেসে উঠলেন। বিষমের রেশ এখনো লেগে আছে। দেখছি দেখছি, আপনি পাশ ফিরে কিছুক্ষণ শুয়ে থাকুন। আর 1 গ্লাস জল দেবো? না না, আর জল লাগবে না। শশাঙ্ক পাখি ফাঁক করে ও বাড়ির দিকে তাকিয়েই চমকে উঠলেন। বারান্দার রেলিংয়ে 2 হাতের কনুয়ের উপর ভর করে কর্তা দাঁড়িয়ে, গায়ে স্যান্ডো গেঞ্জি, ছাপা লুঙ্গি, মাথার সামনে ওল্টানো ফুলকো চুল, কপালের দুপাশ টাকে খেয়ে গেছে। হাতের আর কাঁধের গুলি দেখলেই মনে হয় শরীরে এখনও বেশ শক্তি। এক খুশিতে শশাঙ্ক কাঁদ। পাশেই সেই মেয়েটি, নীল শাড়ি, সাদা ব্লাউজ, এলো চুল মাথার দুপাশ দিয়ে সামনে ঝুলছে, চুড়ি পরা একটা হাত কর্তার পিঠে। শশাঙ্ক ভয়ে ভয়ে পাখিটা বন্ধ করে দিলেন। এই দিকেই যেন চেয়ে আছেন, যদি দেখে ফেলেন। কি দেখলেন? শশাঙ্ক তোতলাতে তোতলাতে বললেন, বারান্দাতেই দুজন দাঁড়িয়ে, বাপ মেয়েও বলা যায়, স্বামী স্ত্রীও বলা যায়। বয়সের ডিফারেন্সটা না ধরলে বাপ মেয়ে। কই দেখি। শুয়ে শুয়েই শরীরটাকে ঘুরিয়ে জানলার পাখিতে চোখ রাখলেন। বা ভাই, বেড়ে হচ্ছে। প্রকৃতি দেখে শরীরে প্রেম আনা হচ্ছে। যাচিলে জামাই রুটি না খায়, রাত্রি হইলে জামাই ঢেকশেল চাটিতে যায়। মুখে আগুন তোমার। এইবার আমি যদি এই মানুষটাকে জড়িয়ে ধরি কেমন হয়? শশাঙ্ক তাড়াতাড়ি সরে গেলেন ছেলের খাটের দিকে। এত প্রেম ছিল কোথায়? নিজের বউয়ের বেলায় তো সব শুকিয়ে যায়, অন্যের বেলায় উতলে ওঠে। অন্য মেয়ে ছেলে দেখলেই আপনারা তো চুলবুল করেন কেন বলুন তো? শশাঙ্ক শুয়ে শুয়ে বললেন, সবাই কি আর করে? এক একজনের এক এক রকম স্বভাব। কেউ কেউ নিজেকে ঠিক রাখতে পারে না, পাগল হয়ে যায়। পাগলামে আমি খুঁচিয়ে দিচ্ছি, হুট করে বাড়িতে ঢুকে দুজনের পিরিত চটকে দেবো, সে উপায়ও রাখেন। দরজায় কড়া নাড়লেই কর্তা অমনি লুঙ্গি সামলে জবে বসে যাবেন, ছুরি গিয়ে ঢুকবেন বাথরুমে। আমি এই জানলাটা খুলে এখান থেকেই চিৎকার করবো, এই যে দাদু কেমন হচ্ছে, তোমাদের জম সব দেখছে। এই না 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 না। শশাঙ্ক ধর্মর করে উঠে জানলার ছিটকিনির দিকে মহিলার বাড়ানো হাত চেপে ধরলেন। দুজনের চোখাচোখি হলো। আমাকে বিপদে ফেলবেন না, এইসব নোংরা ব্যাপারে একবার জড়িয়ে গেলে লোকে হাসাহাসি করবে। শশাঙ্ক হাত ধরে টেনে মহিলাকে চিৎ করে বিছানায় শুইয়ে দিলেন। উত্তেজনায় কোনো কাজ করা ঠিক নয়, যা করতে হবে ভেবে চিনতে, ধীরে ধীরে। চোখ বুজে কিছুক্ষণ শুয়ে থাকুন, ভগবানই রাস্তা বাতলে দেবেন। শশাঙ্ক ছেলের বিছানায় গিয়ে শুলেন। অনেকদিন পরে মেয়ে ছেলের গায়ে হাত দিলেন, বেশ লাগলো। পুরনো একটা অনুভূতি ফিরে এলো। স্ত্রীকে বেশ লাগতো, পরস্ত্রীকে যেন আরও ভালো লাগলো। না না, এই ভালো লাগা ঠিক নয়, খুব অন্যায়। শশাঙ্ক সামলালো নিজেকে। শশাঙ্ক বোধহয় একটু ঘুমিয়েই পড়েছিলেন, ভাত ঘুম। ঘড়িতে 4টে বাজছে। চোখ মেলে তাকালেন, বাইরে মেঘ ভাঙা রোদ, একখণ্ড নীল আকাশে শরতের টুকরো মেঘ। উঠে বসলেন। সেই সুধা থাকলে এখন চায়ের জল বসাতো। এই সুধা ঘুমোচ্ছে, শরীরটা শিথিল হয়ে বিছানায় পড়ে আছে, মুখটা প্রশান্ত, কোনো রাগ, বিরক্তি, অশান্তির চিহ্ন নেই। ঘুমের সব মোলায়েম। অল্প বয়সে বেশ ধারালো মুখই ছিল, বয়সের তীক্ষ্ণতা একটু কমেছে, তাহলেও বেশ ভালোই দেখাচ্ছে। ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে আছে, লিপস্টিকের মতো পানের লাল দাগ। ধবধবে একটা পা আর একটা পায়ের ওপর আর হয়ে আছে। একটা হাত খাটের বাইরে ঝুলছে। চিকন চিকন দুগাছা সোনার চুড়ি চিকচিক করছে। চারিদিকে ছড়িয়ে আছে ভাঁজে ভাঁজে শাড়ি। গলার কাছে একটা শিরা দপদপ করছে। বুকের ভার শ্বাস প্রশ্বাসে ধীরে ধীরে উঠছে আর নামছে। হেই মাঝি, জোয়ার আসছে। বিলেতে মেম সাহেবরা মুখ চুম্বন করে। যৌবন একটা বই হাতে এসেছিল, আর্ট অফ কিস। এই বুড়ো, বি কেয়ারফুল।
মক্ষী বয়টি শাহদ পর পঙ্খা গায়ে লপটাই, মক্ষী ঝটপটায় শিরোধুনে লালচ বুড়িবালাই। লোভই এই সংসারের পতনের একমাত্র কারণ। দেখ শশাঙ্কর মৌমাছির হাল, মধুতে বসলেই পাখা দুটো আটকে যায়। মৃত্যু, যা করবি ভেবে চিন্তে করবি। শশাঙ্ক রান্নাঘরে ঢুকে চায়ের জল চাপালেন। অন্যদিন 1 কাপ, আজকে 2 কাপ। শূন্য বাড়িটা বেশ ভরাট লাগছে আজ। 2 কাপ চা হাতে নিয়ে শশাঙ্ক আবার শোয়ার ঘরে এলেন। মহিলা তখনও অকাতরে ঘুমোচ্ছেন। শান্তি আর ঘুম হাত মিলিয়ে চলে। এই যে শুনছেন, উঠুন, চা এসেছে। এই যে সুধা, সুধা। কতদিন এই নাম ধরে ডেকেছেন, উঠতে বসতে ঘুরতে ফিরতে, কি অদ্ভুত যোগাযোগ। সুধা, সুধা, চা। সুধা চোখ মেলে তাকালো। উঠুন উঠুন, চা এসেছে তো। সকাল হয়ে গেছে? না না, সকাল নয়, বিকেল। খুব ঘুমিয়েছেন আপনি। কেমন লাগছে আপনার? চায়ের কাপটা সুধার হাতে দিলেন। কাপড় চোপড় সব এলোমেলো, আলুথালু চেহারা। এই অবস্থায় কেউ যদি দেখে ফেলে কি যে ভাববে। আপনি একবারও দেখেছেন? কি দেখেছি? হা ভগবান, ও বাড়ির ওই চরিত্রহীন বুড়োটাকে। না তো। উফ, একটা কাজের ভার দিলুম, ব্যাটা ছেলের মতন অকর্ম পৃথিবীতে খুব কমই দেখেছি। শশাঙ্কের সেই কথামৃতের গল্পটা মনে পড়ে গেল। এক জাদুকর খেলা দেখাচ্ছে, লাখ ভেলকি লাখ ভেলকি। হঠাৎ জিভ আটকে সমাধি হয়ে গেল। সবাই ভাবলে যে ভাগ্যবানের মোক্ষ লাভ হলো। ওমা, যে জ্ঞান ফিরে এলো সঙ্গে সঙ্গে আবার সে বলতে লাগলো, লাখ ভেলকি। মহিলারও সেই এক অবস্থা। চায়ের কাপটা টেবিলে রেখে মহিলা পাখি ফাঁক করে দেখতে লাগলেন। এই যে দেখে যান, দেখে যান, আপনাদের কাণ্ড দেখে যান। অনিচ্ছা সত্ত্বেও শশাঙ্ক এগিয়ে গেলেন। মাথাটা নিচু করছেন, মহিলাও মাথা তুলছেন, কপালে কপালে একেবারে ঠোকাঠুকি। লাগলো তো? শশাঙ্ক বললেন, না না, এত সামান্য লাগাকে লাগা বলে না। চশমাটা নাকের ডগায় হেলে গেছে, চুলের তেলে কাঁচ ঝাপসা। শশাঙ্ক অস্পষ্ট হলেও এই বাড়ির শোয়ার ঘরে পুরুষ জাতির কাণ্ড দেখে সত্যি অবাক হলেন। কর্তা মেঝেতে থেবড়ে বসে আছেন, মেয়েটি পেছন দিকতে গলা জড়িয়ে ধরে আছে। কর্তা পিঠে ফেলে দোল দোল করছেন। ছেলেবেলায় মার পিঠে চেপে শশাঙ্ক এইরকম দোল খেতেন। মা বলতেন, দোল দোল দোল, খোকা দোলে দোল 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 দোল। মনে হয় ব্যায়াম করছেন। এই বয়সে শিরপিট টেনে থাকে তো। বারবেলের বদলে এই মেয়েটিকেই ওজন হিসেবে ব্যবহার করছেন। ফিজিওথেরাপি। অনেকে মোটা বই মাথার উপর তুলে কাঁধের এক্সারসাইজও করেন। হ্যাঁ হ্যাঁ, ব্যায়ামই হচ্ছে, ফিজিওথেরাপি নয়, সেই থেরাপি হচ্ছে। আমার ইচ্ছে করছে না এক্ষুনি গিয়ে চুলের মুঠি ধরে শয়তানটাকে রাস্তায় বের করে দিই। হাতে তেমন জোর থাকলে এখান থেকেই ঢিল ছুটতো। কিছু তো একটা করতে হয়, বলুন না মশাই, কি করা যায়? একটা বুদ্ধি দিতে পারছেন না? আমেরিকা হলে ডিভোর্স করার পরামর্শ দিতুম। অ্যাডাল্টারি চার্জ এনে ঠুকে দাও মামলা। সাক্ষী দেবেন? আমি নির্বিবাদী মানুষ, আমাকে কেন জড়াচ্ছেন? সে কি, আপনার কোনো সামাজিক দায়িত্ব নেই? চোখের সামনে এরকম অনাচার, একটা মেয়ে ছেলে সংসার তছনছ করে দিচ্ছে, কেউ কোনো কথা বলবে না? আগেকার দিন হলে গ্রামের মোড়ল মাথা কামিয়ে ঘোল ঢেলে ছেড়ে দিত। কাজীর আমল হলে গর্ত করে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে ডাল কুকুর দিয়ে খাওয়াতো। আপনি তো স্বাবলম্বী মহিলা, আপনার অত কিসের? কেন পড়ে পড়ে মার খাবেন? বাহ, খুব বললেন, যাও। আমি ডিভোর্স করলে আপনি আমাকে বিয়ে করবেন? আমি? শশাঙ্ক হাসলেন। আমার বিয়ের বয়স আছে নাকি আর? ওমা, বিলেতে বুড়ো বুড়ির বিয়ে হয় না? তা হয়, কিন্তু এটা তো বিলেত নয়। তাহলে ডিভোর্সও হয় না, হয় ঝ্যাঁটাপেটা, ঝেঁটিয়ে আমি আপদ বিদে করব। 1 গ্লাস জল খাওয়ান তো। শশাঙ্ক জল এনে দিলেন। ব্যাগ থেকে ট্যাবলেট বের করে খেলেন। প্রেশারটা আবার বেড়েছে। আজ আপনি আমার যা করলেন জীবনেও ভুলব না। আপনারও কেউ নেই, মিলেছে ভালো। মেয়েরাও একটু আদর চায়, যত্ন চায়। শুধুই সংসারের হাঁড়ি ঠেলবে আর বিয়োবে, তা তো হয় না। এই নিন, কিছু ওষুধ রাখুন। এইটা অম্বলের, এইটা মাথা ধরার, এইটা আমাশার। আরও এনে দেবো পরে। যাই, নরকে ফিরে যাই। সতীন নিয়ে সোনার সংসার। এই বাড়িটা যে কি শান্তির। সেই চটের হাত ব্যাগটা তুলে নিয়ে মহিলা ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। যাওয়ার ইচ্ছে নেই, তবু তো যেতেই হবে। কিছু কেনাকাটার ছিল। বিস্কুট ফুরিয়েছে, টুথপেস্ট গেল গেল হয়েছে, সাবানের ভেতর দিয়ে আলো দেখা যাচ্ছে, দাড়ি কামাবার ব্লেড, চিঠি লেখার প্যাড। স্টেশনারি দোকানের কাউন্টারে দাঁড়িয়ে আছে, মালপত্র ওজন হচ্ছে। নজর চলে গেল একটা প্যাকেটের উপর, হেয়ার ডাই ব্ল্যাক। অনেকক্ষণ তাকিয়ে রইলেন। 1 শিশি কিনে দেখলে হয়। সুধা মাঝে মাঝে বলতো, কি বুড়োটে হয়ে যাচ্ছ, চুলে একটু কলপ লাগাও না। চুল কালো করে দেখতে ইচ্ছে হয়, দাদু থেকে দাদা হওয়া যায় কিনা। পাগল পাগল, পুরো শালিকের ঘাড়ে রোগ।
100 গ্রাম লজেন্সও কিনলেন। একটা মুখে ফেলে পার্কে বার কতক পাক মেরে বাড়িমুখো হলেন। পার্কে আজকাল বুড়োদের বেড়ানো চলে না, ছেলেমেয়েরা বড় সাহসী হয়ে উঠেছে। তাকালে আবার সিটি মারে। বইয়ে পড়েছেন লন্ডনের হাইট পার্কে সকালবেলা ঝুড়ি ঝুড়ি সেই সব পড়ে থাকে। না, পৃথিবীটা চিরকালই যুবক যুবতীদের। তারা যা করবে সেইটাকেই মুখ বুজে মেনে নিতে হবে। ওই যে রাধাচূড়া গাছের তলায় যে জোড়াটি বসে আছে, তাদের যদি বলেন, এই কি হচ্ছে, সব কটা জোড়া তেড়ে এসে আপনার জিওগ্রাফি পাল্টে দেবে। বাড়ি ফিরে এসে কাপড়ের আলমারিটা খুললেন। সবে সন্ধে নেমেছে। দিন শেষের তরল অন্ধকারে জনপদের বাতি সারি সারি ভাসছে। এখনো কিছু কিছু বাড়িতে শাক বাজে। শশাঙ্ক তার স্ত্রীর একটা শাড়ি বের করলেন, ডুরে শাড়ি, রংটি বেশ গাঢ়। শাড়িটাকে পাশ বালিশের ওপর ছড়িয়ে দিলেন, যেন সুধা শুয়ে আছে। একটা সায়া বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। অর্গান্ডির একটা ব্লাউজ হাতে ধরে স্পর্শ করলেন। পুরনো জিনিসগুলোকে জোড়াতালি লাগিয়ে হারানো অতীতকে বর্তমানে টেনে আনার চেষ্টা। যে শরীরের এইসব আচ্ছাদন, সেই শরীরটা তো নষ্ট হয়ে গেছে। কালে কালে এগুলোও কীটদষ্ট হয়ে হারিয়ে যাবে, তাকেও যেতে হবে। বিছানার দিকে তাকিয়ে ডাকলেন, সুধা ওঠো, সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই, ওঠো ওঠো, উঠে বসো। নিজের পাগলামিতে নিজেই হেসে উঠলেন। দুধের স্বাদ কি ঘোলে মেটে? সব পাট করে তুলে রাখলেন। ইডিয়েট ইডিয়েট। একটা টিনের কৌটোর মধ্যে কাঁচা সিদ্ধির পাতা ছিল। 2 চিমটে মুখে ফেলে চিবোলেন। তেতো তেতো। আজ একটু নেশা চাই, নেশা, স্বপ্ন চাই। সেই স্বপ্ন সুধার হাত ধরে নৌকো থেকে পাড়ে নামাচ্ছেন। সাবধান, দেখো পড়ো না যেন। অনেকদিন তোমাকে চিঠি লেখা হয়নি। মাঝে মধ্যে সুধাকে চিঠি লেখেন শশাঙ্ক। পৃথিবীতে কোনো পোস্টম্যান সেই চিঠি বিলি করতে পারবে না, তাই লিখে ছিঁড়ে ফেলে দেয়। ছোট ছোট সাংসারিক কথা, মান অভিমান। সুধা, বহুদিন হয়ে গেল। জানি না তুমি আগের ঠিকানাতেই আছো নাকি অন্য কারুর মেয়ে হয়ে নেমে এসেছো। ভেবেছিলুম অন্তত একদিনও তুমি আমার মাথার সামনে এসে দাঁড়াবে। রাত তখন গভীর নিস্তব্ধ। আমার জ্বর হলো, মানু এসে কপালে হাত বুলিয়ে দিল, কিন্তু তুমি এলে না। ওখানে হয়তো আমার চেয়ে প্রিয় কোনো সঙ্গী পেয়ে গেছো। যেসব দায়িত্ব তুমি দিয়ে গেছো সব আমি একে একে গুছিয়ে এনেছি। কেবল সুধীর বিয়েটাই বাকি। ওই কাজটা শেষ হলেই কয়েকটি তীর্থ ঘুরে বাড়ি। তীরে আমার নৌকো বাঁধা, জোয়ার এলেই ভেসে যাব। আর কটা দিন, রাত প্রায় কাটিয়েই এনেছি। আর প্রহর খানেক মাত্র বাকি। একটুর জন্য তাল আর ছাড়ছি না। বড় ক্লান্ত, তবু মুজরো শেষ করেই যাব। ততদিন তুমি আমার অপেক্ষায় থাকবে তো? আর এক সুধা এসে কদিন খুব হামলা করছে। তোমার বিছানা দখলের তালে আছে কিনা কে জানে। মন না মতিভ্রম। হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। কে এলো? সুধি? আজ একটু বেশ সকাল সকাল। কোন দিন কখন আসে। যাক, আজ বেশ সকাল সকাল এসেছিস। শরীর ভালো তো? শশাঙ্ক একটু ঘাবড়ে গেলেন। সব প্রশ্নেরই সংক্ষিপ্ত জবাব। সুধীর তো এমন কাটা কাটা স্বভাব নয়। কি খাবি এখন? একটু চা বসাই? কোনো প্রয়োজন নেই। ছেলেটা আজকে মনের ওপর বড় ধাক্কা মারছে তো। কি হলো? অসহায় বুড়ো মানুষ, ভয় করছে বড়। আজ তোর কি হয়েছে সুধি? কিছু তো একটা হয়েছে, তা না হলে এমন কাটা কাটা উত্তর কেন? পোর্টফোলিও ব্যাগটা বিছানার উপর ঝপাং করে ফেলে দিয়ে সুধীর রিস্ট ওয়াচ খুলতে খুলতে বলল, তুমি আমাদের ফ্যামিলির মুখে চুনকালি মাখিয়েছ। ঝাঁকড়া ঝাঁকড়া চুল কপালের উপর ঝুড়ে পড়েছে। চোখের উপর চশমা, চশমার কাছে আলোর ছটা, চোখ দেখা যাচ্ছে না। আমি? হ্যাঁ তুমি। তুমি এই বয়সে বাড়িতে একটা মেয়ে মানুষ ঢুকিয়ে সারাদিন যাতা করছো। সে কি কথা? কে বললো এইসব? যাদের মধ্যে বাস করছো তারাই বলে। সমাজের চোখে ফাঁকি দিয়ে কিছু করা যায় না বাবা। ভুল শুনেছি, সেই সব অপপ্রচার। তুমি অস্বীকার করতে পারো এ বাড়িতে কোনো মহিলা আসে না? হ্যাঁ আসে, কিন্তু কেন আসে তুই জানিস? সেটা আসল রহস্য জানিস? আমি জানতে চাই না। শুধু এইটুকু জানি, আমার দুর্ভাগ্য যে তোমার ছেলে হিসেবে আমাকে পরিচয় দিতে হয়। এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা। বৃদ্ধ বয়সে পদস্খলন। তোমার ওপর আমার সামান্যতম শ্রদ্ধাও আর নেই। তুই আমার কাছে ঘটনাটা শুনবি না? না না, যা শোনার আমি প্রতিবেশীদের কাছ থেকে শুনে নিয়েছি। চরিত্রহীন এক মহিলা প্রথম স্বামীকে ছেড়ে 2 নম্বর একজনের সঙ্গে ঘর বেঁধে 3 নম্বরের কাছে নাচতে আসে। ছি 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 ছি। সকালে শশাঙ্ককে কিঞ্চিত উদ্ভ্রান্তের মতো মনে হলো। শুকনো মুখ, রাত জাগা লাল চোখ,
বিছানা সারা রাত শূন্য পড়ে রইল। বসার ঘরেই রাত কাটালেন। সুধীর সামনে দাঁড়াবার ইচ্ছে নেই। দুজনেই দুজনের কাছে ঘৃণিত। সুধীর শোয়ার আগে ভেবেছিল বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিছানায় এনে শোয়াবে। রোজ যেমন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে, সেইভাবেই একসময় ঘুমিয়ে পড়বে। কিন্তু নিজের মনকে রাজি করাতে পারল না কিছুতেই। ফেরার পথে রাজেনবাবু তাকে যাতা বললেন, তোমার বাবার আবার বিয়ে দাও হে, তোমার বিয়ে না হয় পরেই হবে। কথাটা শুলের মতো বিঁধে আছে। চরিত্রহীন পিতার পুত্র, এই পরিচয়ে সে পরিচিত হতে চায়। নিজেকে বোঝালো, বেশ করেছি বলেছি, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করা উচিত। হলেনি বা বাবা, যদি কষ্ট পেয়ে থাকেন নিজের স্বভাবের জন্য পেয়েছেন। যেখানে খুশি যেভাবে খুশি রাত কাটান। বাড়িতে মেয়ে ছেলে এনে ফুর্তির সময় তোমার মনে ছিল না বিপত্নিক বৃদ্ধ, সমাজের হাজারটা চোখ। দুপুরের দিকে নির্জন ঘরে দাঁড়িয়ে শশাঙ্ক উন্মাদের মতো বার কয়েক হাসলেন। তোমার সংসার আজ ভেঙে গেল সুধা। চারিদিকে সাজানো সব তাসের ঘর, জীব শীষ সম সুখ মগন স্বপনে কিছু কর তৃতি, জাগত দীন ও মলিন সই বিকল বিষাদনী বিভূতি। স্বপ্নের ভোগৈশ্বর্য স্বপ্নেই মিলিয়ে গেল। আমি এখন সজাগ, মায়ামুক্ত। সুখের স্বপ্ন আমার কাছে ঘোর বিষাদ। তোমার স্মৃতি রইল, তোমার ছেলে রইল, আলমারি ভর্তি তোমার জামা কাপড় গয়না রইল। তোমার ছেলের বউ এসে পড়বে। তোমারও দেখা হলো না, আমারও দেখা হলো না। রাত যায়, স্বপ্ন যায়, আবার রাত আসে, নতুন স্বপ্ন আসে। আমি শুধু আমাদের বিয়ের আংটিটা তোমার কাছে চেয়ে নিলাম। সকলেই আমাকে ত্যাগ করেছে, জগতের কাছে ঘৃণ্য হয়েছি। তুমি যেন ঘৃণা করো না সুধা। সাদা টেনিস শার্ট, পায়ে ক্যাম্বিসের জুতো, হাতে কিট ব্যাগ, এক মাথা উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, চোখে পুরু কাঁচের চশমা। শশাঙ্ক সিঁড়ি দিয়ে নামছেন। শেষবারের মতো তালাবন্ধ দরজার দিকে তাকালেন। মায়া কাছা ধরে টানছে। না, আর না। জয় শিবশম্ভু, উখাড় দে মকান লাগাকে তম্বু। নিচের ফ্ল্যাটের মেয়েটির কাছে চাবি রাখলেন। বলা যায় না, এই চাবি হয়তো আঁচলে বেঁধে ও একদিন উপরে উঠবে। মা, আমার এই কলমটা তোমার খুব ভালো লাগতো, এই কলমটা তোমাকে দিয়ে গেল, তুমি বলেছিলে বেশ লেখে। আপনি কোথায় চললেন এই দুপুরবেলা? মনটা বড় উতলা হয়েছে মা, যাই মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি কয়েকদিন। তোমরা সব সাবধানে থেকো। কলমটা দিয়ে দিলেন যে? আর কি হবে মা, চিঠিও লিখি না, চোখেও দেখি না। তোমার কাছে আমার একটা স্মৃতি থাক, কে বলতে পারে আজ আছি কাল হয়তো থাকবো না। শশাঙ্ক রাস্তায় নেমে এলেন। মোড়ের মাথায় সেই বুড়ো রিক্সাওয়ালা পাদানিতে বসে বসে গাছের ছায়ায় ঝিমোচ্ছে। শশাঙ্ক তার সামনে এসে দাঁড়ালেন। এই তুমি গত শীতে আমার কাছে একটা সোয়েটার চেয়েছিলে না? হ্যাঁ বাবু, এই নাও। শীতের তো এখন অনেক দেরি আছে। দূর বোকা, দেরি আছে তো কি হয়েছে, একদিন তো আসবি, তার জন্য প্রস্তুত হতে হবে না? পাড়ার সকলেই শশাঙ্ককে চলে যেতে দেখেছেন। ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো সেই সব কথা থেকে কিছুতেই পরিষ্কার হলো না যে তিনি কোথায় গেছেন। সেই হোমিওপ্যাথি ডাক্তার বললেন, আমাকে ওয়েলসের ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি বইটা দিয়ে বললেন, রাখো, তোমার কাজে লাগবে। এক পুড়িয়া অশ্বের ওষুধ খেলেন। জিজ্ঞেস করলুম, এমন সময় কোথায় চললেন কাকাবাবু? হাসতে হাসতে গান গেয়ে উঠলেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি ভেসে যাই। একটা বয়স হয় মানুষের, যেই সময় বাবা মায়েরা, এখনও আমাদের মধ্যবিত্ত পরিবারে বাবা মায়েরা বলেন যে চাকরি করছিস, সেটেল হয়েছিস, সবই খুব ভালো, এবার বিয়ের ব্যবস্থা কর। আমাকেও বলেছে অনেক, আমার মা বিশেষ করে। আমি খুব বলতাম যে না, বিয়ে করবো না, বিয়ে করার কী আছে, রোজগার করছি, চাকরি করছি। তখন বলতো মা যে বুড়ো বয়সে কে থাকবে সঙ্গে। আসলে আমি বলছি, একাকিত্ব অনেকেই খুব ভালোবাসে। একাকিত্ব একটা নেশার মতো। আবার একসঙ্গে থাকার যে অভ্যাসটা, সেটাও একটা নেশার মতো। মানে দুটো মানুষ সম্পূর্ণ আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে একসঙ্গে থাকতে শুরু করা, সেটা বিয়ে করে হোক না করে হোক, ভালোবেসে একসঙ্গে থাকতে শুরু করা বা থাকতে থাকতে ভালোবাসা, এটা একটা অভ্যাসের মতো। মনে হয় যে ঘুম থেকে উঠে তো এই লোকটাকে দেখবই, বা ঘুমোতে যাওয়ার আগে তো এই লোকটাকেই দেখবো, বা দুপুরে খাওয়ার সময় তো এই লোকটাকেই দেখবো, এই লোকটাই আমার পাশে বসে খাবে। এই রকম এই এই যে বয়সের মনস্তত্ত্ব নিয়ে এই গল্পটা,
তাসের ঘর, সেই বয়সটা খুব আমার জন্য খুব স্কেরি লাগে। আমার খুবই ভয় লাগে যে সেই বয়সটায় যখন পৌঁছবো তখন জীবনটা কেমন হবে, তখন জীবনটা যেমন হবে সেই জীবনটাকে অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা, মানসিক ক্ষমতা আমার থাকবে কি না, আশেপাশের মানুষগুলো থাকবে কি না। এই যে ফ্রেঞ্চ উইন্ডোটা দেখছেন আমার পেছনে, এটা আমার খুব প্রিয় আমার বাড়ির। আমার হাজব্যান্ডের বিয়ের পর অনেক দিন সন্ধেবেলা আমরা এখানে বসে বসে চা কফি খেয়েছি, গান গেয়েছি, বৃষ্টি দেখেছি। এই ফ্রেঞ্চ উইন্ডোটার বাইরে যে স্পেসটা আছে ওখানে প্রচুর গাছ লাগানো আছে। এক এক সময় আমরা এরকম করি যে এইটার বীজ ফেলে দিলাম, একটু পেঁয়াজ কেটে পুঁতে দিলাম, তারপর দেখলাম যে 10 দিন বাদে বা 12 দিন বাদে সেটা থেকে গাছ উঠেছে। সেই গাছ প্রতিদিন বসে বসে মাপি। আমি বলি যে এই দেখ গাছটা বড় হয়েছে। এটা একটা একটা সম্পর্ক যখন আস্তে আস্তে বড় হয়, মানে মানুষগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কটাও তো বাড়ে, সম্পর্কটারও বয়স বাড়ে। যত বয়স বাড়ে তত সেই সম্পর্কটা একটা অবিচ্ছেদ্য জায়গায় চলে যায়। মানে আমরা ছোটবেলা থেকে বাবা মায়ের ক্ষেত্রেও সেটাই দেখেছি। ঝগড়া হয়, মনোমালিন্য হয়, মান অভিমান হয়। কখনো কখনো মনে হয় যে ভালো লাগছে না, কী হচ্ছে, বাট স্টিল তারপরেই যখন ওই পাশের মানুষটার সঙ্গে বসে ডিনার করি বা সন্ধ্যাবেলার চা খাই বা সকালের কফি খাই, তখন মনে হয় যে এইটাই চাওয়া, দ্যাটস ইট। আর এই এত বছরের ভালোবাসার অভ্যেস, একসঙ্গে থাকার অভ্যেস যদি হুট করে কখনো প্রকৃতির নিয়মে ভেঙে যায়, সেইটা কতটা প্যাথেটিক হতে পারে। আমি তাদেরকে দেখে আমি ভাবি যে কী করে তারা পুরো বিষয়টা সেটেল করেছে। আমার বাড়িতে কিছুদিন আগের বছর সুদীপের বাবা, মানে আমার শ্বশুরমশাই, আমার বাবা চলে গেছেন, এই বাড়ির বাবা। বাবা মায়ের 43 বছরের অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করেছিলাম। আফটার 43 ইয়ার্স 43 বছর একসঙ্গে থাকার পর একটা মানুষ জাস্ট নেই পাশে, জাস্ট নেই। তার জামা কাপড় আছে, তার ইউজ করা ওষুধ আছে, তার ইউজ করা চশমা আছে, ফোনটা আছে, সব আছে, শুধু মানুষটা নেই, জাস্ট নেই। তার বালিশ আছে, যে বালিশে সে ঘুমোতো, যে চাদর সে গায়ে দিত, কিন্তু সেই মানুষটা নেই। এইটা একটা অদ্ভুত বিভীষিকা আমার কাছে। মায়া, অভ্যাস, ভালোবাসার অভ্যাস, দিস ইজ স্ক্যারি। কিন্তু প্রকৃতির নিয়ম, আমরা প্রকৃতি আমাদের দেয়, প্রকৃতি আমাদের লালন করে, প্রকৃতি আমাদের থেকে যেটা নেওয়ার সেটা নেয়, কারণ ব্যালেন্স রাখতে হয় প্রকৃতিতে, বিশ্বব্রহ্মাণ্ডে ব্যালেন্স রাখতে হয়। দিস ইজ লাইফ। সরি, আমি খুবই ইমোশনাল একটা গল্প পড়লাম। আজকে একটু পরিবেশটা আমার জন্য একটু ভারীই হলো। আবার দেখা হবে কালকে একটা নতুন গল্প নিয়ে, অন্য একটা গল্প নিয়ে। টাটা, গুড নাইট।